সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আমরা আজকে আসলে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ঢাকা শহরের গণপরিবহন। ঢাকা শহরের গণপরিবহনের যে খুবই বাজে অবস্থা এটা আমরা জানি। যদিও মেট্রো রেল প্রকল্প সফলভাবে চালু হয়েছে, মেট্রো রেল চলাচল করছে, তারপরেও আমাদের গণপরিবহনের অবস্থা যে খুব ভালো হয়েছে সেটা বলা যাবে না। এই বিষয়ে আমরা কথা বলবো আজকে রুট রেশনালাইজেশন প্রকল্পের পরিচালক ধ্রুব আলোর সঙ্গে। ধ্রুব আলো, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের পত্রিকার ছোট্ট আয়োজন। ধন্যবাদ। ঢাকা শহরের গণপরিবহন এই বিষয়টা নিয়ে আপনি জানেন যে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা ভাব আছে, একটা বিক্ষোভের ভাবও কিন্তু আছে। তো আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন সরাসরি এবং দীর্ঘদিন সরকারের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানে, তো আমরা জানাতে চাইবো আসলে ও সিনারিটা কি। এই আসলে মেট্রো রেল আসার আগে একটা পরিস্থিতি ছিল, মেট্রো রেল চলে আসার পরে আসলে পরিস্থিতিটা অনেকখানি অন্যরকম। তো আমাদের কিন্তু মেট্রো রেল চালানো হতো বেশি পরিবহন। আমাদের ঢাকা শহরের রাস্তা যদি আমি চিন্তা করি জমির তুলনায় মাত্র 8%-এর মতো। তো এই মাত্র 8%-এর মধ্যে আমরা যদি খুব টেনে টুনিও বলি, আমাদের বড় জোরে 5টা বড় করিডোর যে, এবং তার মধ্যে বড় সমস্যা হচ্ছে তা বেশিরভাগই নর্থ সাউথ, মানে উত্তর দক্ষিণ বরাবর। পূর্ব পশ্চিমে একটাই আছে, একটা বা দুটা পান্থপথ দিয়ে এদিকে একটা, ও পাশে হচ্ছে আপনার মিরপুর 10-14 থেকে এদিকে একটা, তারপরেও মাঝখানে বেশ কিছু ব্যারিয়ার। তো আমরা এই 5টা করিডোরের মোটামুটিভাবে 5টা মেট্রো রেল বসানোর পরিকল্পনা করে ফেলেছি। মেট্রো রেল সম্পূর্ণরূপে সব গুলো লাইন চালু হয়ে গেল। এটা আমার ঠিক সঠিক আসছে না মনে, কিন্তু 17-18% যাত্রী বহন করে। মোট যাত্রী মোট যাওয়া আসলে মেট্রোর তো কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে, আপনি সরাসরি নিতে পারবেন না, এটাকে চাইয়ে যে কোনো দিকে নিয়ে যাওয়া যায়। অনেকে বলে যে সাবওয়ে টানেল করে ফেলি, এটা করে ফেলি, কিছু আসলে সবসময় টেকনিক্যালি পসিবল নয়। এবং এই পরিস্থিতিতে আমাদের এই পরিমাণ ইনভেস্টমেন্ট আসলে সম্ভব কিনা, তো সেই বিবেচনায় আপনাদের আমাদের যখন এসটিপিটা হলো, স্ট্র্যাটেজিক টাস্ক, সেখানে কিন্তু শেষ পর্যন্ত বলা হলো যে প্রায় 40%-এর মতো গণপরিবহন ব্যবস্থা বলতে যেটা বোঝাই, ঢাকায় বাস বহন করে যাচ্ছে, এটা হচ্ছে বহন করবে। আর 5টা মেট্রো রেল চলে আসার পরে, সুতরাং আমরা আসলে খানিকটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছি যে আমরা আসলে মানে আমরা যারা ব্যবহারকারী, যারা বাস ব্যবহার করি এবং যারা বাস পরিবহন মালিক বা পরিচালনা করি, তারা খানিকটা মুখোমুখি একে অপরের জন্য একটা। আমরা কিন্তু আসলে কখনোই মানে তাদেরকে ভিলিফাই করা, বাসকে থাকতেই হবে, সমাধান হিসেবে শুধু মেট্রো রেল চলে আসবে না, একটা সমন্বিত পরিবহন ব্যবস্থা আসতে হবে। তো আরবান রেল আসতে পারে। তারপরে আমাদের আসলে বলা হচ্ছে যে জলপথ, কিন্তু জলপথের সমস্যাটা কি, আমাদের ঢাকার সিবিডি সেন্ট্রালে তো আসলে ব্যাংককে যেমন আছে, টোকিওতে আছে, আপনার শহরের ভেতরে খালটা, আমরা তো খাল বাইক কিছু রাখিনি, সব ভরাতে পেরেছি। তো আমার মানুষ তো আসলে শহরের সেন্টারে আসতে চায়, সকালে বিকেলে চলে যেতে চায় যে আমি বাড়িতে ফেরত যাব, শহর তৈরি। কিন্তু আমার যে সমস্যাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমার তো জলপথ, জলপথ আমার সারা ঢাকা শহরের বৃত্তাকার জলপথে আপনি আসলে কখনোই চাইবেন না শহরের বাইরে দিয়ে করতে। আপনি চাইবেন একসময় গুলশান আমি একটা জায়গায় আসব এবং তারপরে ফেরত দেয়। তো আসলে জলপথ কাজ করছে না। আমাদের আসলে এখন বলতে গেলে একমাত্র উপায় হচ্ছে যে আমাদের যেটা মেট্রো রেল বাসটা ঠিক আছে, এরপরে বাস, এবং বাসকে যদি আমি এরপরে একটু উন্নত করতে পারি, একটু প্রায়োরিটি দিতে পারি। এখন যে বাস সার্ভিস আমাদের এক্সিস্ট করছে সেটা যে অনাধুনিক এবং অপরিকল্পিত সেটা কিন্তু আপনার সাধারণ মানুষ বুঝতে পারি। আপনি একদম ভিতর থেকে এর পরিকল্পনা, এর মানে রুট পরিকল্পনা, তারপরে বাস মালিক সমিতি বা এরকম যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের সঙ্গে কাজ করেছেন বা করে না, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে নতুন করে 42টা রুট যেটা পরিকল্পিত ছিল, সেই 42টা রুট ওপেন হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই হয়তো এটা পাবে। এই পুরো বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করে সহজভাবে আমাদের সাধারণ যে চেষ্টাটা করেছিলাম আমরা 2018 থেকে, এর আমাদের একটি বাস রেজিস্ট্রেশন কমিটি ছিল গণপরিবহনের শৃঙ্খলা আনয়নের জন্য। আর তারও পূর্বে আমাদের পুরাতন কিছু কাজ শুরু করেছিলেন। তো নানা ধরনের স্টেক হোল্ডারদের মধ্যে নানা ধরনের আলাপ আলোচনা, বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়, কিন্তু আমাদের কমিটি কিছু কার্যবিবরণীর মাধ্যমে কিছু কংক্রিট কিছু ডিসিশনে আসে। এর আগে কিন্তু যা হয়েছে এটা কিন্তু আসলে মানে দালিলিক ভাবে নয়,
এটা আসলে মৌখিক ছিল যে 16 দফা দাবি নানা ধরনের বিষয়। ইয়েটা কি এতদিন চলেছে মৌখিক ইয়ের কনসেন্সের উপর ভিত্তি করে? আপনার ওটা হচ্ছে রুট রুট যে নির্ধারণী বিষয়টা, রুট নির্ধারণের যে কাজটা আমি আসলে বলছিলাম যে আলোচনাভাবে যে কাজগুলো এটা কিন্তু আসলে মৌখিকভাবেই ছিল চলে যাওয়া 16টি দফা, নানা ধরনের দাবি দেওয়া মালিক সমিতির সঙ্গে আমাদের দক্ষিণ সিটি উত্তর সিটি কর্পোরেশন তখন এবং নানা ধরনের অন্যান্য স্টেক হোল্ডার মিটিং সাচিবিকভাবে আসলে কাজটা শুরু হয় 18 সালে যখন কমিটি গঠন হয়। কমিটি গঠনের পর থেকে আমরা নিয়মিত মিটিং করি, আমরা 27টা মিটিং করে নানা ধরনের আছে যাও সেটা ব্যর্থতার অন্যান্য কারণ আছে সেটা পরে আসছি, কিন্তু যে বিষয়টি আসলে চালু ছিল এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে আমাদের বাসগুলো আসলে মালিক পক্ষ যারা বাস চালাতে চান, এবং এখানে আসলে মালিক পক্ষ বলতে গেলে এমন একটি পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল যে মালিক পক্ষ যে একজন প্রকৃত মালিক আসলে যে আবেদন করে তার বাস নিয়ে রুট পাবে তার আসলে নিশ্চয়তা খুব একটা ছিল। এখানে কোনো না কোনো পক্ষের বা কারো না কারো একটা তদবির বা বলেন বা একটা ধরেন আশীর্বাদ বলেন লাগ। আচ্ছা, এবং সে জিনিস আপনার হচ্ছে যে আমাদেরকে আমরা তখন যে কাজটা হতো বাসগুলো দেওয়া হতো 1983 সালের মোটর ভেহিকলস অ্যাক্ট নামে, সে অ্যাক্টের আন্ডারে একটি কমিটি হতো আরটিসি রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি। তো সেই কমিটি আসলে বিচার বিবেচনা করতো। আমরা হয়তো জানি যে বিআরটিএ দিচ্ছে বাস, আসলে কিন্তু বিআরটিএ একার হাতে এই কমিটি ওয়াজ হেডেড বাই পুলিশ কমিশনার ডিএম। মানে রুট প্ল্যান এবং রুট পারমিট এই সব কিছু হেড করতে, এই কমিটি হেড করতে নিচ্ছেন পুলিশের কমিশন কমিশনার। আরটিসি এখনো আরটিসি কাজ কার্যক্রম অবশ্য পরবর্তীতে বন্ধ করা হয় 2019 সালে এসে। না 18 সালে আমাদের কমিটি গঠন হয়, প্রথম মিটিংয়ের পরপরই আমরা বলি যে আরটিসির কার্যক্রম বন্ধ, বিকজ ইট ওয়াজ ভেরি আনসাইন্টিফিক। এখানে আমাদের আসলে ঢাকা শহরে কোনো ডিমান্ড অ্যানালাইসিস সেভাবে করে নিই। ডিটিসি এর কাছে কিন্তু মডেল আছে, ডিটিসি চাইলে খানিকটা করে দিতে পারে, কিন্তু তারপরেও সেটাকে আন্দোলনের প্রয়োজন বোধ হয়নি, কারণ আরটিসি আছে, রিজিওনাল ট্রান্সপোর্টেশন কমিটি আছে, সম্পূর্ণরূপে ট্রান্সপোর্ট এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সপোর্টেশন প্ল্যানিংয়ের কাজ, রুটটা কোথায় হবে, কোন জায়গায় চাহিদা কত। আমাদের এর জন্য আসলে আমার প্রকল্পটার মাধ্যমে আসলে এখানে আপনার বোর্ডিং অ্যান্ড লাইটিং সার্ভে করার কথা, ওডি অরিজিন ডেস্টিনেশন সার্ভে করার কথা, আপনার এখানে চলমান রুটগুলো ভেরিফিকেশন করার কথা, কোথায় কি ডিমান্ড সেটা করার কথা। অলরেডি আমাদের ডিমান্ড মানে ওডি ম্যাট্রিক্স যেটা কোথায় ডিমান্ড কত সেটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্টেশন প্ল্যান সেটা আমরা আপডেট করছি, সে প্রকল্পের মাধ্যমে হয়ে গেছে। আমরা সেই টাইম ডেটা নেব, নিয়ে সেটাকে আরও আপডেট করব। তো এই কাজগুলো আসলে ভেরি সায়েন্টিফিক, ভেরি টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং নয়। এটাকে আপনি যখন একটি কমিটির মাধ্যমে চালাতে থাকবেন তার ফলাফল কী হবে? ফলাফল হলো ঢাকা মতো এরকম একটা শহরে 388টা রুট, 388টা রুট ঢাকায় আপনি যখন এক্সিস্ট করে এক্সিস্ট করে না, আপনারা দিতে থাকছেন এক্সিস্ট করে না। আমরা পেলাম 110টা রুটের মতো, এটা বেড়ে সর্বোচ্চ 130টার মতো হয়। আবার কোনে মাঝে মাঝে খারাপ, মানে আমাদের খারাপ সময় তাদেরকে বলছি যে যখন আমরা অভিযান চালাই বা উল্টো পাল্টা বাস ধরা শুনতে পাই তখন এটা কমে আবার 90 থেকে 110-এ চলে আসে। আচ্ছা, আর এই ধরনের পরিবর্তিত পরিস্থিতি এখন ধরেন রাস্তায় আমাদের কন্ট্রোল বা ট্রাফিক পুলিশ বা এরকম তারা নেই, এখন আবার বেড়ে 130-এর মতো হয়ে যায়। এর মধ্যে ওঠা না। বাহ। আর বাকি রুট হচ্ছে অচল রুট। এই অচল রুটগুলো কোনো অস্তিত্ব নেই, এখানে কোনো বাস নেই। এই রুট আছে এই রুটগুলোকে বাতিল করা, এই রুটগুলো বাতিল হচ্ছেও না। এর কারণ হয় কি, আমি একেবারে বাস্তব উদাহরণ দিয়ে বলছি। আপনার একটা বাস কোম্পানি আছে বৈশাখী, তাদের রুট পারমিট সহ এভরিথিং বাতিল করে দেওয়া হয়েছে অনিয়মের। তারা খুব দ্রুত গতিতে তাদের সকল বাস চেঞ্জ করে রইস পরিবহনে পরিণত। এখন রইস পরিবহনের ওই রুটটা কিন্তু ওই যে অচল রুট কিন্তু বাতিল হয়নি, আছে। এই সুযোগটা তারা নেই। আর যেহেতু রাস্তায় আসলে কোনো চেক হয় না, কেউ কোনো চেক করে না, কেউ কিছু দেখে না, আপনি কোনো বাস থামিয়ে কখনো চেক করছেন না যে আসলে এই বাসটা এই রুট পারমিটের আন্ডারে চলছে কি, মানে বৈশাখী, কিন্তু আপনার গাড়ির উপরে লেখা রয়েছে, তখন তো আপনি এটা ধরে ফেলবেন। এগুলো কেউ চেক করে, এগুলো কেউ চেক করা হয় না। এগুলো বিভিন্ন খাতে বিভিন্ন জায়গায় নানাভাবে অনৈতিক দুর্নীতির আশ্রয় নিয়ে ঠিক রাখা হয়। আপনার একটা পরিবহন হচ্ছে ঠিকানা পরিবহন, সে তার রুটের ধারে কাজ দিয়েও যায় অন্যদিক দিয়ে। এখানে তাকে প্রতি পয়েন্টে পয়েন্টে নানা জায়গায় ধরা আছে। এটা আইন শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনী হোক, আপনার
অন্য সংস্থায় অন্য সংস্থা হোক, সমিতি হোক, যে যাই হোক, নানা জায়গায় চাঁদা হোক, এই হোক সেই হোক, নানাভাবে দুর্নীতির আশ্রয় নিই, এটা টিকিয়ে রাখা হয়, চলছে। আবার যদি এটাকে বাতিল করে দেওয়া হয় এবং আমরা যদি কি খুব হাসা গেছে তাড়াতাড়ি ঠিকানায় পরিমাণ ধরেন দ্রুত বাস টাস রং টং চেঞ্জ করে আরেকটিতে পরিণত করে। তো এ হচ্ছে কি এখনকার ভয়ঙ্কর অবস্থা। এবং রুট পারমিটগুলো দেওয়া হচ্ছে, আপনার মনে করেন আপনার একটা রুট পারমিট আছে লতিশিন থেকে মঙ্গল, এখন এখানে মানে একটা বিষয় তো আছেই যে আপনি এখানে 50টা 100টা বাসের দিয়ে দিচ্ছেন। এখন নতুন উনি দেখছেন এই রুটটা খুব লাভজনক, উনি আরও বাস চালাচ্ছেন, আরও চাচ্ছেন, কিন্তু আসলে এই কমিটির কাছে বা কমিটির সামনে এটা তো আসলে সম্ভব হচ্ছে না যে একই রুটে আরও বাস নামিয়ে দেয়। এবং এখানে বাস নামানো মানে হচ্ছে যে আসলে যিনি রুট পারমিটটা পাচ্ছেন তিনি তো আসলে বাস চালাচ্ছেন। আমরা এরকমও পেয়েছি যে তার রুট পারমিট 55, উনি বাসের মালিক মতো 2টা, এমন আছে উনি একটা বছরের মালিক। উনি বিভিন্ন জায়গায় গিয়ে এই মানে কনসালটেন্ট যেভাবে সাব কনসালটেন্সি দেয়, উনি এভাবে রুট পারমিটগুলো বিক্রি করেছে। ওনাকে যখন আমরা ডাকতাম এবং বলতাম যে আমাদের আপনার বাস কিন্তু অনেকগুলো অবৈধ, উনি কিছুই জানেন। আমরা তাকে বলতাম যে আপনার বাস কিন্তু আসলে ইনতে যাওয়া, উনি কিছুই জানেন উনি। এবং যখন আপনি এভাবে মানে ফ্র্যাগমেন্টেড করে দিলেন জিনিসটাকে, সেই 250 মালিক তাদের প্রত্যেকের তো নিজের আসলে করে খেতে হয়, নিজের ইনকাম করে খেতে হয়, তার নিজের প্রতি দিনে সে চেষ্টা করে তার নিজের পরিবহনের সাথেই কম্পিটিশন। যে সামনে ধরেন XYZ কারো বাস, আমি সেই বাসটাকে ধাক্কা দিয়ে আমার বাসে যাচ্ছি কি, তাহলে আমার ইনকাম। আর এই মালিকদের তো কোনো মানে বলতে গেলে আসলে কোনো ফর্মাল কোনো ডকুমেন্টস বা কিছুই নেই। তারা ড্রাইভারকে নিয়োগ দেয়, যেভাবে ঠিক সকালে এসে রিক্সা ভাড়া করে, মানে রিক্সা জমা দেন, ঠিক সেভাবেই রিক্সা জমা। তা বাসটা সকালে এসে কেউ যে বলে আমি 1 সপ্তাহ বাস চালাবো বা আজকে চালাবো বা 2 দিন চালাবো, আমি আমার খরচ বাদ দিয়ে আপনাকে এত টাকা দিয়ে দিই। মানে ঢাকা রিক্সা ইন্ডাস্ট্রি এবং এই বাস অপারেশন এবং বাস সার্ভিসেস যে ইন্ডাস্ট্রি, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য। মানে এরকম পরিস্থিতিতে আসলে আমরা গিয়েছি, মানে এই যে কমিটি দিয়ে টেনে টেনে মানে স্টপ গ্যাপে মানে চালিয়ে যাওয়া চলছে, তো চলে তো ইনফর্মাল ইন্ডাস্ট্রি বলেন আর যাই বলেন, রিক্সাকে ইনফর্মাল ইন্ডাস্ট্রি, কিন্তু আপনি যখন গণপরিবহনকে এভাবে ইনফর্মাল ইন্ডাস্ট্রিতে পরিণত করবেন, তার ফলাফল হবে ভয়ঙ্কর। এবং যা ফলাফল এখন দেখতে পাচ্ছি আমি সেটা, তো আমরা একটা ছোট একটা উদ্যোগ নিলাম DTCA থেকেই, পরিবার সমাধান করতে পারে ছোট্ট একটা উদ্যোগ। আমরা অল্প কিছু টাকার মধ্যে একটা ছোট স্টাডি করব, স্টাডি করে আমরা আসলে প্রাথমিকভাবে কি করা যায় সেটা দেখব। এই স্টাডিটার বেস ছিল আসলে আমাদের এর আগে রুট রিস্ট্রাকচারিং 2013-14-15 এই সালে আসলে একটা মানে ট্রান্সপোর্টেশন মর্নিং সফটওয়্যার দিয়ে পড়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল 40টা রুট হলে ঢাকা শহরে চলে যায় এবং 10টা ক্লাসটা। আমরা সেটাকে আসলে একটু মডিফাই করে, আমাদের কিন্তু তখনও সেই সামর্থ্য বা অত বড় বাজেট নেই যে আমরা আবার ট্রান্সপোর্টেশন মর্নিং সফটওয়্যারে, যেটা আসলে এখন প্রকল্পের মাধ্যমে হচ্ছে, কিন্তু আমাদের স্টপ গ্যাপ মেজার একটা দরকার ছিল। আমরা সেটা করে নীতিগত অনুমোদন নিলাম। সেখানে 42টা রুট এবং 9টা ক্লাস্টার আছে। এর মধ্যে শহরের ভেতরে যেগুলোকে আমরা নগর পরিবহন বলি, সেখানে 34টা রুট, 6টা ক্লাস্টার। আর ঢাকার বাইরে কিছু কানেক্টিং রুট আছে, যেমন মানিকদাস পর্যন্ত না গেলেও কাছাকাছি যাবে, এদিকে নরসিংদী না গেলেও দ্রুতা পর্যন্ত যাবে, এই কিছু কানেক্টিং রুট। এটা হচ্ছে 8টা রুট, 3টা ক্লাস্টার। তো আমরা প্রথমে বসলাম আসলে 6টা ক্লাস্টার, এই 34টা রুট নিই, যেখানে 6টা রানের হবে। এর মধ্যে আমরা সবুজ ক্লাস্টারটাকে আগে কাগজপত্র পর্যালোচনা করেছি। এখানে আসলে বৈধ বাস বলতে গেলে কিছু বেশিরভাগই অবৈধ বাস। ঢাকা শহরে আমরা কাগজপত্র দেখলাম 7,000-এর মতো বাস চলছে, রেজিস্ট্রেশন আছে সচল। তো এটা কাগজে। আমরা মালিক সমিতিকে জিজ্ঞেস করলাম, তারা বললো 5,000-এর মতো হবে, এত বাস আসলে চলে। আমরা রিসেন্টলি মানে গত 1 বছরে আসলে চেষ্টা চরিত্রগুলো ভেরিফাই করে দেখলাম, আসলে বাস চলছে এরও 3200 থেকে 3500 ঢাকা শহর, মানে 7,000-এর প্রায় অর্ধেক বাস চলছে, বাকি আসলে চলে গেছে, হয়ে গেছে। এর মধ্যে 1646টি বাসই অবৈধ। এবং এই অবৈধ বাসের মধ্যেও বাকি যেগুলো বৈধ, সেগুলো বেশিরভাগ চলছে রুট ভায়োলেশন। মানে আপনার রুট আছে হয়তো 10 নম্বর, আপনি চালাচ্ছেন, আপনার যেদিকে যেটা ভালো লাগে, আপনার রুট হয়তো দেওয়া আছে 8 নম্বর, আপনি চালাচ্ছেন, আপনার ওই চালাচ্ছে। এবং এই জন্যই আসলে কাগজপত্র ধরা শুরু করলে বাসের আসলে কোনো বাসের মামলা থেকেও মানে বাদ যায়, মানে একেবারে অরাজক একটা পরিস্থিতি। যা হোক, আমরা বললাম যে আমাদেরকে হচ্ছে যে আমাদের 42টা রুট,
এটাও ফাইনাল। এটা আসলে আমরা তাদের সঙ্গে বসতে চান। আমরা ভবিষ্যতেও এই যে 42টি রুট আমরা আসলে আবার একটা কমিটি করার চেষ্টা করছি, যারা আসলে টেকনিক্যালি হাইলি টেকনিক্যাল কমিটি যারা কাজ করবে, এবং আমরা আসলে যারা ইনভেস্টর যারা আসলে এখানে ব্যবসা করতে চান তাদের সঙ্গে বসবো। তাদেরকে বসে আমরা করবো যে এই 42টা রুট এখানে যদি আপনার মডিফিকেশন প্রয়োজন হয়, আপনার যদি মনে হয় এই রুটটি আসলে ওভারল্যাপিং, এই রুটটির সাথে এই রুটটি কনফ্লিক্ট হচ্ছে ঝামেলা, আমরা ঠিক করবো। এটা এম্পেরিক্যাল অ্যানালাইসিস, এটা নট বেসড অন মডেলিং অর সায়েন্টিফিক, এটা এম্পেরিক্যাল। এখন আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা এটাকে ফাইনালাইজ করব। যেটা আপনি বললেন শব্দটা যে মানে অরাজক পরিস্থিতি আর কি, সেটাই বিরাজ ছিল, সেটা কি এখন পর্যন্ত আছে? আপনারা জিনিসটাকে কোনোভাবে মানে একটু হলেও কি সরাতে পেরেছেন? আপনার রুটি ধরেন দরকার হচ্ছে 50 বা 60টা বাস, কিন্তু সকালের পিকে এবং বিকালের পিকে মানে পিক পিরিয়ড আপনার হয়তো 150 বাসের চাহিদা হয়ে দাঁড়ায়। ওনারা বৈধভাবে যে উপায় হোক 150 বাসটা যেভাবে, বাকি সময় না বাস বন্ধ করে দেয়। এই 150 বাস তখন গিয়ে আপনি যদি বিপুল বাড়াতে চান, দেখবেন দুপুরবেলায় এবং রাত্রে পার্কিংয়ের জন্য পুরো রাস্তা বাস দিয়ে বন্ধ। ঘাটার চলে যাবেন, দেখবেন প্রজাপতি পুলিশস্থান নামে দুটা, এই দুটো নামে যে পরিমাণ অভিযোগ এবং যে পরিমাণ অবৈধ বাস এনে সব ওখানে পড়ে আছে। কিন্তু আমরা যখন চালানো শুরু করব আমাদের বিআরটিসি দিয়ে, এবং আমরা আপনার চেষ্টা করব বাসগুলো যেন ভালো চলে, বাসগুলো যেন নিয়ম মেনে চলে, আমরা কাউন্টারে দাঁড়াতে হবে তাদের। আমাদের বাসে আমরা চেষ্টা করেছেন জিপিএস ট্র্যাকার দেওয়ার, যদিও সেটা পারেনি, কিন্তু আমাদের কাউন্টার ছিল, আমাদের বাস কোন পয়েন্টে কখন যাচ্ছে আমাদের কাছে লগ ছিল। এর সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে আমি একবার নাম ধরে বলতে পারি সুগন্ধা, রজনীগন্ধা, T3, অভিনন্দন, সময়, একের পর এক নাম করে একদম আসলে বলতে পারি যে তৎকালীন বাস মালিক সমিতি এবং বাকি যারা আছে তারা মানে জোর করে এখানে অবৈধ বাস, রুট ভায়োলেশনকারী বাস আমরা ভ্রাম্যমাণ আদালত চালিয়েও আসলে বন্ধ করতে পারি। মানে যেখানে আমরা দেখেছিলাম রজনীগন্ধার বাস রুট পারমিট আছে 23টা, তারা বাস চালাতো 122টা, 99টা অবৈধ বাস। আরও নিয়ে আসলো 200 শতাধিক বাস তারা চালানো শুরু করে দিল, জাস্ট টু কম্পিট উইথ আস, এবং আমাদের এটার জন্য দাঁড়াতে না। আমরা কিন্তু তাদেরকে বিজনেস প্ল্যান মডেল অনেকখানি চেষ্টা করে করে বারবার করে করে, ইভেন তাদের রেভিনিউ শেয়ারই কেমন হবে আমরা সেই চেষ্টাও করেছি যে আমরা ঠিক করে ডিটিসির কাজ দ্যাট ডিটিসি ম্যান্ডেট না, বাট উই ওয়ান্টেড দ্য চেঞ্জ। আমরা চেষ্টা করেছি, কিন্তু এটা বললাম না নারাজ নানা মহলের ইয়েতে আসলে সমর্থক পাইছি। কিন্তু এখন আশা করি আমরা নতুনভাবে যখন নামছি এবং নতুনভাবে যখন নামবো, এবং ঢাকা শহরে রাস্তায় এই অরাজক যে পরিস্থিতি এটা যখন আসলে থামবে এবং আইনের সুশাসন, আইনের প্রয়োগ যদি হতে থাকে, এই ব্যবস্থা থাকবে, এই অবস্থা আমরা সেটা আসলে প্রত্যাশা করি। কারণ আপনারা তো সরকারেরই অংশ, আর সরকারের অংশ মানে হচ্ছে জনগণেরই অংশ। ডেফিনেটলি জনগণ চায়, সাধারণ মানুষ চায় তার অধিকারটা আসলে সে যেন ঠিকঠাক মতো পায়। তাহলে আসলে তারা আসলে অনেক কিছু করার মানে অনেক কিছু চাওয়ার আর কিছু থাকে না। গণপ্রশাসন সেই জিনিসটাই করে আসলে। আমরা ঢাকা শহরে দেখি যে আমাদের যে অবস্থা, মানে এটা ঠিক বর্ণনা করা যায় এটা। তো আপনাদের এই যে পরিকল্পনা, এই যে 42টা রুট, সেগুলোকে ঠিকঠাক মতো সাজানোর চেষ্টা করা এবং সেগুলোকে নিয়ে আরও অনেক কিছু রিসার্চের কাজটা করা এবং করা, মানে চক আউট করার প্রবলেম কোথায় ক্লিয়ার হবে, এই সব কিছু মিলিয়ে আপনাদের যে কার্যক্রম সেটা আমরা চাইবো যে সেটা খুব দ্রুতই আসলে ফ্রুটফুল হোক, দ্রুতই আসলে ইমপ্লিমেন্ট হোক, বাস্তবায়িত হোক, যাতে আমরা সেই সুবিধাটা পাই। আপনারাও সহযোগিতা করুন যুবকদের নতুন মানুষদের যারা আসলে কাজটা করতে চান আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।